নমস্কার বন্ধুরা, এডুকেশন অ্যান্ড এডুকেয়ার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আমি সুমিতা। আমি আমার ইউটিউব চ্যানেলটিতে এডুকেশন বিষয়টি নিয়ে ক্লাস করাই। তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। আজকের ভিডিওটিতে আমরা ইউজিসি নেট এবং ওয়েস্ট বেঙ্গল সেট এডুকেশন সাবজেক্টের প্রিপারেশনের সিলেবাসের ইউনিট 2 হিস্ট্রি, পলিটিক্স অ্যান্ড ইকোনমিক্স অফ এডুকেশন এই ইউনিট থেকে কিছু কোয়েশ্চেন অ্যান্সার সলভ করব, যেগুলো প্রিভিয়াস ইয়ারে এসেছিল। এর আগের বিভিন্ন ভিডিওতে আমি ইউজিসি নেট এবং ওয়েস্ট বেঙ্গল সেট এডুকেশনের প্রিপারেশনের অনেক ক্লাস করিয়েছি। সেই সমস্ত ভিডিওগুলো তোমরা অবশ্যই দেখে নেবে। আশা করছি সেগুলো তোমাদের এক্সাম প্রিপারেশনে অনেকটাই হেল্পফুল হবে। আমার চ্যানেলের প্লেলিস্টে যাবে, প্লেলিস্টে গিয়ে তোমরা সেই সমস্ত ভিডিওগুলো অবশ্যই দেখে নিও। আজকের ভিডিওর প্রথম প্রশ্ন হচ্ছে, অ্যাক্সেসিং অফ এডুকেশনাল ইনস্টিটিউশন টু এডুকেশন অফ কম্পারেবল কোয়ালিটি ইজ রেকমেন্ডেড বাই। বলা হচ্ছে যে শিক্ষার মানের পরিপ্রেক্ষিতে, শিক্ষার কম্পারেবল কোয়ালিটি অর্থাৎ তুলনীয় মানের পরিপ্রেক্ষিতে যে কোনো এডুকেশনাল ইনস্টিটিউশনে প্রবেশ করা যায় বা অ্যাক্সেস করা হবে। এই সুপারিশটা কে করেন? এই সুপারিশটা কোন কমিশন করে? অপশান এতে আছে ন্যাশনাল পলিসি অন এডুকেশন 1986, অপশান বিতে আছে ন্যাশনাল পলিসি অন এডুকেশন 1968, অপশান সিতে আছে রিভাইজড ন্যাশনাল পলিসি অন এডুকেশন 1992, অপশান ডিতে আছে প্রোগ্রাম অফ অ্যাকশন 1992। এই যে উপরের সুপারিশটি, এই সুপারিশটি করেছিল ন্যাশনাল পলিসি অন এডুকেশন 1986, ন্যাশনাল পলিসি অন এডুকেশন 1986। আমরা জানি যে 1986 সালে যে জাতীয় শিক্ষানীতি হয়েছিল, জাতীয় শিক্ষানীতি, সেখানে বিভিন্ন উচ্চশিক্ষা সম্পর্কে এবং শিক্ষার বিভিন্ন দিক সম্পর্কে বিভিন্ন সুপারিশ করা হয়। সেখানে ডায়েট গঠনের কথা বলা হয়, সেখানে অপারেশন ব্ল্যাকবোর্ড চালু করার কথা বলা হয়, মুক্ত বিশ্ববিদ্যালয় বা ওপেন ইউনিভার্সিটি গঠনের কথা বলা হয়, ইগনু গঠন করা হয়। এছাড়াও ডিস্টেন্স এডুকেশনকে আরও সম্প্রসারণ করার কথা বলা হয়। বিভিন্ন দিক সম্পর্কে সেখানে বিভিন্ন সুপারিশ করা হয়েছিল। তার মধ্যে এই সুপারিশটাও একটা, যে শিক্ষার মানের পরিপ্রেক্ষিতে শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশের সুপারিশ করা হয়েছিল ন্যাশনাল পলিসি অন এডুকেশন 1986-এ। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, অ্যাজ পার এনইপি ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 ABC উইল ডিজিটালি স্টোর। ন্যাশনাল জাতীয় শিক্ষানীতি 2020-তে ABC উইল ডিজিটালি স্টোর। ABC কোন নিম্নলিখিত কোনটি ডিজিটালি সংরক্ষণ করতে বলেছে? অপশান এতে আছে দ্য অ্যাকাডেমিক ক্রেডেনশিয়াল অবটেন্ড ফ্রম এনি এডুকেশনাল ইনস্টিটিউশন। যে প্রাতিষ্ঠানিক যে শিক্ষা প্রতিষ্ঠান থেকে, যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে আমরা যে প্রাতিষ্ঠানিক শংসাপত্র পাই, প্রাতিষ্ঠানিক শংসাপত্র পাই সেটা। অপশন বিতে আছে দ্য অ্যাকাডেমিক ক্রেডিট আর্ন ফ্রম রেকগনাইজড হায়ার এডুকেশন ইনস্টিটিউশন। যে হায়ার এডুকেশন ইনস্টিটিউশন থেকে, যে কোনো রেকগনাইজ হায়ার এডুকেশন ইনস্টিটিউশন থেকে, অনুমোদিত উচ্চশিক্ষা প্রতিষ্ঠান থেকে আমরা যে অ্যাকাডেমিক ক্রেডিট পাই সেটাকে সংরক্ষণ করার কথা বলেছে। অপশান সিতে আছে দ্য অ্যাকাডেমিক ক্রেডিট অবটেন ফ্রম এনি এডুকেশনাল ইনস্টিটিউশন। যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে যে অ্যাকাডেমিক ক্রেডিট পাচ্ছি সেটাকে সংরক্ষণ করতে বলেছে। এবং দ্য অ্যাকাডেমিক ক্রেডেনশিয়াল আর্ন ফ্রম রেকগনাইজ হায়ার এডুকেশন ইনস্টিটিউশন, অনুমোদিত উচ্চশিক্ষা প্রতিষ্ঠান থেকে অর্জিত প্রাতিষ্ঠানিক অ্যাকাডেমিক ক্রেডেনশিয়াল প্রাতিষ্ঠানিক শংসাপত্র। অ্যাকাডেমিক ক্রেডিট হচ্ছে অ্যাকাডেমিক ক্রেডিট এবং অ্যাকাডেমিক ক্রেডেনশিয়াল মানে হচ্ছে প্রাতিষ্ঠানিক শংসাপত্র। আচ্ছা, এখানে বলা হয়েছে যে 2020 যে জাতীয় শিক্ষানীতি সেখানে ডিজিটালি কোনটা স্টোর করতে বলা হয়েছে ABCতে। 2020 এনইপি 2020 এখান থেকে কিন্তু বর্তমানে নেট এবং সেট দুটোতেই এডুকেশনের প্রশ্ন আসছে, কারণ যেহেতু জাতীয় শিক্ষানীতি এডুকেশন সাবজেক্টেরই আন্ডারে, যে 2020 জাতীয় শিক্ষানীতি রিলিজ হওয়ার পরই সেটা কিন্তু সিলেবাসের আন্ডারেই চলে যাচ্ছে। এবং আমরা তারপর 2020 পর থেকেই দেখেছি যে যতগুলো এক্সাম হয়েছে, নেট হোক বা সেট হোক, সেখানে এনইপি 2020 থেকে কিন্তু কোয়েশ্চেন একটি বা দুটি কিন্তু আসে। তাই আমি তোমাদের সকলকে বলবো এনইপি 2020টা অবশ্যই তোমরা পড়ে যাবে।
এনইপি 2020 একটি ভিডিও আমার চ্যানেলে আছে। এছাড়া যারা পুরো একেবারে পুরো যে জাতীয় শিক্ষানীতিটা আছে এবং সুপারিশ এবং প্রত্যেকটা ক্ষেত্রে যে সুপারিশ করা হয়েছে পুরো পিডিএফ পড়তে চাইছো, তারা গুগলে গিয়ে সার্চ করবে এনইপি 2020, অথবা আমার যে আমার যে টেলিগ্রাম গ্রুপ আছে সেখানেও পিডিএফ দেওয়া আছে, বাংলাতেও দেওয়া আছে, ইংরাজিতেও দেওয়া আছে। সেই পিডিএফগুলো তোমরা টেলিগ্রাম গ্রুপ থেকে অবশ্যই নিয়ে নেবে। এখানে যে পয়েন্টটা তোমরা দেখতে পাচ্ছ এটি হচ্ছে এনইপি 2020 থেকে নেওয়া, তার সুপারিশের মধ্যে একটি। এখানে দেখো এবিসি বলতে কি বোঝানো হচ্ছে, অ্যাকাডেমিক ব্যাংক অফ ক্রেডিট। অ্যাকাডেমিক ব্যাংক অফ ক্রেডিটে কি বলা হচ্ছে, যে ডিজিটালি স্টোর করতে হবে কি, অ্যাকাডেমিক ক্রেডিট আর্ন ফ্রম ভেরিয়াস রেকগনাইজ হায়ার এডুকেশন ইনস্টিটিউশন, so that the degree of an higher education institution can be awarded taking into অ্যাকাউন্ট ক্রেডিট আর্ন। তাহলে কি বলা হচ্ছে, যে অ্যাকাডেমিক ব্যাংক ক্রেডিট ডিজিটালি স্টোর করবে কি, অ্যাকাডেমিক ক্রেডিট আর্ন ফ্রম ভেরিয়াস রেকগনাইজড হায়ার এডুকেশন ইনস্টিটিউশন। তাহলে আমাদের কোয়েশ্চেনে যেগুলো বলা হয়েছে সেই অনুযায়ী আমাদের অ্যান্সার কী হবে, দ্য অ্যাকাডেমিক ক্রেডিট আর্ন ফ্রম রেকগনাইজড ইনস্টিটিউশন। অ্যাকাডেমিক ক্রেডিট আর্ন ফ্রম রেকগনাইজড হায়ার এডুকেশন ইনস্টিটিউশন থেকে যে আমরা অ্যাকাডেমিক ক্রেডিটটা আর্ন করি সেটাকে ডিজিটালি সংরক্ষণ করতে হবে এবিসিতে। অপশান বি আমাদের সঠিক উত্তর। হোয়াট ইজ দ্য মেইন এমফোসাইজ অফ হিউম্যান ক্যাপিটাল থিওরি? হিউম্যান ক্যাপিটাল থিওরি যে আছে সেখানে কিসের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে? অপশান এতে আছে স্কিল অ্যাকুয়েশন, অর্থাৎ দক্ষতা অর্জন করা। অপশান বিতে আছে ভ্যালু, মূল্যবোধ। অপশান সিতে আছে ব্রেন গেন, মগজকে গেন করা, মানে ব্রেন গেন, মগজকে বেশি চালান করা। অপশান ডিতে আছে লিবারাল ফেমিনিজম, অর্থাৎ উদারপন্থী নারীবাদ। এই অপশানগুলোর মধ্যে কোনটি হিউম্যান ক্যাপিটাল থিওরিতে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে? প্রথমে আমরা হিউম্যান ক্যাপিটাল থিওরি সম্পর্কে একটু জেনে নিই, তারপর আমরা কোয়েশ্চেনটা সলভ করব। হিউম্যান ক্যাপিটাল থিওরি কি? It claims that education and training are investment that makes individual genuinely more productive. এখানে কি বলা হচ্ছে হিউম্যান ক্যাপিটাল থিওরিতে, যে এডুকেশন এবং ট্রেনিংকে ইনভেস্ট করে যে কোনো ব্যক্তিকে, যে কোনো ইন্ডিভিজুয়াল ব্যক্তিকে মোর প্রোডাক্টিভ করা যায়, অর্থাৎ উৎপাদনশীল করে তোলা যায়। শিক্ষা এবং প্রশিক্ষণকে ইনভেস্ট করে বা বিনিয়োগ করে একজন মানুষকে আরও বেশি উৎপাদনশীল করা হচ্ছে। একজন মানুষকে, মানে শিক্ষাকে দিয়ে একজন মানুষকে উৎপাদনশীল করা হচ্ছে। দিস ইন্ডিভিজুয়াল আর্ন হাই স্যালারি অ্যান্ড বিকাম মোর এমপ্লয়েবল। এই যে ইনভেস্টমেন্টটা করা হলো তার ফলে ব্যক্তি কী হবে, স্যালারি যে হাই ইনকাম করবে, যে তার অর্থ উপার্জন বেশি হবে এবং তার মোর এমপ্লয়েবল, অর্থাৎ তিনি আরও বেশি উপার্জন করতে পারবে, আরও বেশি উৎপাদনশীল হবে। দ্য গেইন অফ দ্য ইন্ডিভিজুয়াল ক্যান বি মেজার্ড বাই দ্য নেট গেইন অফ লাইফ টাইম আর্নিং অ্যাকিউমুলেটেড অ্যাজ আ রেজাল্ট অফ দেয়ার ইনভেস্টমেন্ট ইন এডুকেশন অর ট্রেনিং। এডুকেশন এবং ট্রেনিংয়ে যে ইনভেস্টমেন্টটা করা হচ্ছে সেটার রেজাল্ট হিসাবে তিনি একটা লাইফ টাইমের আর্নিং পাবেন। Policy makers around the world admit that investment in education and training is a good thing. Investment in শিক্ষা এবং প্রশিক্ষণে যে ইনভেস্টমেন্টটা করা হয় সেটা একটা গুড থিং, সেটা পলিসি মেকাররা বলেছেন। তাহলে হিউম্যান ক্যাপিটাল থিওরির মূল কথা কি, যে মানুষকে, যে কোনো ব্যক্তিকে শিক্ষা এবং প্রশিক্ষণের মাধ্যমে তাকে দক্ষ করে তোলা, তাকে তার স্কিলকে ডেভেলপমেন্ট করা, সে যাতে উৎপাদনশীল হয়ে ওঠে, তার দক্ষতা, তার অভিজ্ঞতা, তার যে সৃজনশীলতা আছে সমস্ত কিছুকে, তার জ্ঞানকে, এক্সপিরিয়েন্সকে, এই সমস্ত কিছুকে আরও বেশি করে কি উৎপাদনশীল করে তোলা, যাতে সে বেশি অর্থ উপার্জন করতে পারে এবং তার কর্মসংস্থানও বেশি হবে। মানে শিক্ষাকে বিনিয়োগ করে
শিক্ষা বিনিয়োগ করে বেশি অর্থ উৎপাদন করা। হিউম্যান ক্যাপিটাল থিওরি, এটাই হচ্ছে মূল বক্তব্য। এবার আমাদের কোয়েশ্চেনে যেটা বলা হয়েছে যে হিউম্যান ক্যাপিটাল থিওরির কোন বিষয়ে বেশি গুরুত্ব দেয়? অবশ্যই স্কিল অ্যাকুইজিশনের ওপর, অর্থাৎ দক্ষতা বৃদ্ধির ওপর। কারণ শিক্ষা এবং প্রশিক্ষণের মাধ্যমে একজন ব্যক্তির দক্ষতা বৃদ্ধি পেলে তবেই সে উৎপাদনশীল হয়ে উঠবে এবং তবেই সে উপার্জন করবে। অপশন এ সঠিক উত্তর। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে হোয়াট ইজ টু বি কনসিডার্ড হোয়াইল ইভ্যালুয়েটিং পলিসি অপশনস। যখন ইভ্যালুয়েটিং পলিসি অপশনস অর্থাৎ যখন নীতি বিকল্পকে ইভ্যালুয়েট করা হয়, মূল্যায়ন করা হয়, তখন কোন বিষয়গুলোকে কনসিডার করা হয় বা শর্ত হিসাবে রাখা হয়? অপশন এতে আছে ডিজায়ারেবিলিটি, অপশন বিতে আছে অ্যাফোর্ডেবিলিটি, অপশন সিতে আছে ফেসিয়াবিলিটি, অপশন ডিতে আছে অল অফ অ্যাবভ। ইভ্যালুয়েটিং পলিসি অপশনস অর্থাৎ পলিসি অপশনস বলতে আমরা কি জানি? পলিসি বলতে আমরা জানি যে নীতি, আমরা যেমন আমাদের শিক্ষানীতি পড়েছি, জাতীয় শিক্ষানীতি। তো পলিসি অপশনস হচ্ছে যখন পলিসির বিকল্প কোনো পলিসি তৈরি করা হয়, নীতির কোনো বিকল্প নীতি তৈরি করা হয়। এমন কোনো পরিস্থিতি যেখানে কোনো নতুন নীতির প্রয়োজন বা এমন কোনো প্রবলেমের সৃষ্টি হয়েছে, প্রবলেম্যাটিক সিচুয়েশন তৈরি হয়েছে যেখানে আমাদের কিছু বিকল্প নীতি তৈরি করে সেগুলোকে কাজে লাগানো প্রয়োজন পড়েছে। তো এই পলিসি অপশনসগুলো যখন তৈরি করা হয় সেগুলোকে ইভ্যালুয়েট করারও প্রয়োজন হয়। এবার সেই ইভ্যালুয়েট করার সময় কোন কোন বিষয়গুলোকে দেখা হয় বা কোন কোন বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া হয়? এখানে তিনটি অপশান আছে, ডিজায়ারেবিলিটি, অ্যাফোর্ডেবিলিটি, ফেসিয়াবিলিটি। এবারে আমরা দেখে নিই যে পলিসি অপশান সম্পর্কে কী বলা হয়েছে। পলিসি অপশান ক্যান বি ইভ্যালুয়েটেড অনলি ইফ অল্টারনেটিভ স্কেনারিও আর ডেভেলপ টু অ্যালাউ এস্টিমেশন অফ দ্য লাইকলি ইমপ্লিকেশন অফ দ্য অপশানস কনসিডার্ড। এখানে বলা হচ্ছে যে পলিসি অপশানস অর্থাৎ বিকল্প নীতিকে ইভ্যালুয়েট করা হবে কখন? ইফ দ্য অল্টারনেটিভ সিনারিও অর্থাৎ কোনো অল্টারনেটিভ অর্থাৎ বিকল্প কোন এমন পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে আমরা পলিসিগুলোর যে ইমপ্লিকেশন আছে বা বাস্তবায়ন আছে সেটাকে আমরা ডেভেলপ করতে পারি, দ্য ইমাজিনারি সিচুয়েশন দ্যাট উড বি ক্রিয়েটেড ইফ দ্য পলিসি অপশানস ওয়ার ইমপ্লিকেটেড ইজ কম্পেয়ার্ড উইথ দ্য প্রেজেন্ট সিচুয়েশন। যে ইমাজিনারি সিচুয়েশন আছে অর্থাৎ পলিসি অপশানসগুলোকে ইমপ্লিকেশন করার সময় বা প্রয়োগ করার সময় আমরা যে ইমাজিনারি অর্থাৎ যে একটা কল্পনার যে সিচুয়েশন তৈরি করছি, যে প্রয়োগ করব কিভাবে, সেই ইমাজিনারি সিচুয়েশন তৈরি করছি, সেই পরিস্থিতির সঙ্গে আমরা পলিসি অপশানসগুলোকে প্রয়োগ করে একটা তুলনা করব, একটা কম্পেয়ার করব প্রেজেন্ট সিচুয়েশনের সঙ্গে, বর্তমান পরিস্থিতির সঙ্গে কম্পেয়ার করব। যে বর্তমান পরিস্থিতিতে আমি পলিসিগুলোকে প্রয়োগ করেছি প্রেজেন্ট সিচুয়েশনে এবং আমি একটা ইমাজিনারি সিচুয়েশন তৈরি করলাম যে আমার যদি কোনো সমস্যার সৃষ্টি হয়, কোনো প্রবলেমের সৃষ্টি হয়, তখন আমি পলিসি অপশানসগুলোকে অর্থাৎ বিকল্প যে আমার পলিসি আছে সেগুলোকে প্রয়োগ করব। এবার এটার সঙ্গে এটাকে আমি কম্পেয়ার করব, তুলনা করব যে পরিস্থিতিতে সেটা ইমপ্লিকেশনটা কাজে দিচ্ছে কি দিচ্ছে না। And the scenario of transition from the existing to the imaginary case is evaluating in the term of desirability, অ্যাফোর্ডেবিলিটি, ফেসিয়াবিলিটি। অর্থাৎ এই যে পরিস্থিতির মধ্যে তুলনা করছি, যে সিনারিও ট্রানজিশন হচ্ছে সেটা ইভ্যালুয়েট কীভাবে করা হবে, অর্থাৎ এই যে নীতিটা আমি ঠিকঠাকভাবে প্রয়োগ করছি কি না পলিসি অপশানসগুলোকে, সেটা ইভ্যালুয়েট বা মূল্যায়ন আমি কোন কোন বিষয়ের ওপর করব? ডিজায়ারেবিলিটি, অ্যাফোর্ডেবিলিটি এবং ফেসিয়াবিলিটির উপর। আমাদের অপশানসে কী ছিল? অপশানসে অবশ্যই ছিল ডিজায়ারেবিলিটি, অ্যাফোর্ডেবিলিটি এবং ফেসিয়াবিলিটি। তাহলে আমাদের সঠিক উত্তর অপশান ডি, অল অফ দ্য অ্যাবভ, সবকটি ঠিক। পরের প্রশ্ন হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং কনস্টিটিউশনাল প্রভিশন ইজ মেড টু এলিমিনেট ডিসক্রিমিনেশন অফ কাস্ট, ক্রিড অর কালার ইন এনি গভর্নমেন্ট এড স্কুল। যে কোনো গভর্নমেন্ট স্কুলে ধর্মবর্ণর ঊর্ধ্বে গিয়ে যে ডিসক্রিমিনেশন আছে বা ভেদাভেদ আছে সেটাকে তুলে দেওয়ার কথা বলা হয়েছে কোন কনস্টিটিউশনাল প্রভিশনে, অর্থাৎ কোন আর্টিকেলে সেটি বলা হয়েছিল। আর্টিকেল 16, আর্টিকেল 29, আর্টিকেল 30, আর্টিকেল 32।
যে যা ধর্ম বর্ণর ঊর্ধ্বে গিয়ে ডিসক্রিমিনেশন বা বিভেদ দূরকরণের কথা বলা হয়েছিল আর্টিকেল 29-এ। আর্টিকেল 29-এ বলা হয়েছিল, যেখানে ফান্ডামেন্টাল রাইট সম্পর্কে বলা হয়েছিল যে প্রত্যেকটা মানুষের কিন্তু ফান্ডামেন্টাল রাইট আছে শিক্ষার, তাই কোনো ব্যক্তিকেই, সেটা ধর্মের ভিত্তিতে হোক, জাতের ভিত্তিতে হোক, কালারের ভিত্তিতে হোক, গভর্নমেন্ট স্কুল থেকে তাদের বঞ্চিত করা যাবে না, সেটা আর্টিকেল 29-এ বলা হয়েছিল। আর্টিকেলগুলো অবশ্যই পড়ে রাখবে, কারণ আমরা দেখেছি যে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনে, বিশেষ করে নেটের কোয়েশ্চেনে কিন্তু আর্টিকেল থেকে প্রশ্ন করা হয়। শিক্ষার যে সমস্ত আর্টিকেলগুলো ছিল সেখান থেকে প্রশ্ন করা হয়েছে, আমরা নেটেও দেখেছি, সেটেও দেখেছি। তাই এই জায়গাগুলো কিন্তু আমাদের মানে শিক্ষা বিষয় যেগুলো বলা হয়েছে সেগুলো অবশ্যই কিন্তু দেখে রাখতে হবে। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, চুজ দ্য কারেক্ট ইয়ার অফ পাবলিকেশন অফ ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক আউট অফ দ্য ফলোয়িং অ্যান্ড অ্যারেঞ্জ ইন সিকোয়েন্সিয়াল অর্ডার। 1972, 1975, 1987, 2000, 2005। আমাদের এখানে ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক যে আছে সেটার পাবলিকেশন ইয়ারগুলোকে কারেক্টলি সাজাতে হবে, যে কোন কোন ইয়ারে ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক গঠন করা হয়েছিল। এখানে কতগুলো ইয়ার দেওয়া হয়েছে। আমরা প্রথমে দেখি যে ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক যেটা আছে সেটা কি কবে কবে গঠিত হয়েছিল। ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক developed by National Council of Educational Research and Training, NCERT দ্বারা ডেভেলপ করা হয়েছিল NCF, এবং ভারতবর্ষে যেটা the other national curriculum framework were published 1975, 1988 এবং 2000। মানে 1975 সালে, 1988 সালে এবং 2000 সালে ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক আগেই গঠন করা হয়েছিল, এবং 2005 সালে পুনরায় গঠন করা হয়, যেটা চ্যালেঞ্জিং সিলেবি, টেক্সট বুকস অ্যান্ড টিচিং প্র্যাকটিস উইদিন দ্য স্কুল এডুকেশন প্রোগ্রাম অফ ইন্ডিয়া। ভারতবর্ষের সমস্ত স্কুল এডুকেশন প্রোগ্রামের সিলেবাস, টেক্সট বুক এবং টিচিং প্র্যাকটিসকে চ্যালেঞ্জ করার জন্য বা সেগুলোকে নতুনভাবে সাজানোর জন্য বিভিন্ন অবজেক্টিভের সাহায্যে এই NCA বা ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক 2005-এ আবার গঠন করা হয়। আমাদের এখানে যে সালগুলো দেওয়া হয়েছে তার মধ্যে আমরা কী কী পাচ্ছি? আমরা পাচ্ছি যে প্রথমে গঠন করা হয়েছিল 1975 সালে, তারপর হয়েছিল 1988, কিন্তু এখানে 87 আছে তাই আমরা নেব না, 2000, তারপর 2005। তাহলে আমাদের আসছে অপশান BDE, অপশান বি আমাদের সঠিক উত্তর। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, হুইচ অফ দ্য ফলোয়িং ইনস্টিটিউশন হ্যাজ বিন entrusted the responsibility of in-service teacher education for primary or elementary schools as per National Policy on Education 1986। 1986 সালের জাতীয় শিক্ষানীতিতে বলা হয়েছিল যে ইন সার্ভিস টিচার এডুকেশন, প্রাইমারি এবং এলিমেন্টারি স্কুলগুলোর যে ইন সার্ভিস টিচার এডুকেশন সেটা রেসপন্সিবিলিটি কাকে দেওয়া হবে, কোন ইনস্টিটিউশনকে দেওয়া হবে। এখানে অপশান এতে আছে ইনস্টিটিউট অফ অ্যাডভান্স স্টাডিজ ইন এডুকেশন, অপশান বিতে আছে কলেজ ফর টিচার এডুকেশন, অপশান সিতে আছে ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং, অপশান ডিতে আছে স্টেট কলেজ অফ এডুকেশন। প্রাইমারি আর এলিমেন্টারি স্কুলের যে ইন সার্ভিস টিচার ট্রেনিং আছে সেটার জন্য যে প্রতিষ্ঠান গঠন করেছিল ন্যাশনাল পলিসি অন এডুকেশন 1986 সালে জাতীয় শিক্ষানীতিতে, ডায়েট গঠনের কথা বলা হয়েছিল, ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং গঠনের কথা বলা হয়েছিল, যেখানে ইন সার্ভিস ট্রেনিং দেওয়া হতো। যদি আমরা 1986 সালে জাতীয় শিক্ষানীতির ইম্পর্টেন্ট যে সুপারিশগুলো আছে সেগুলো দেখি, সেখানে আমরা দেখতে পাবো যে ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং গঠনের কথা বলা হয়েছিল, যেটা প্রি সার্ভিস এবং ইন সার্ভিস কোর্স ফর এলিমেন্টারি স্কুলে টিচারদের জন্য দেওয়া হয়েছিল, এবং ফর দ্য পার্সোনাল ওয়ার্কিং ইন নন ফর্মাল অ্যান্ড অ্যাডাল্ট এডুকেটেড সেক্টর, বিভিন্ন স্কুলে কাজের জন্য প্রাইমারি সেকশানের টিচারদের প্রি সার্ভিস এবং ইন সার্ভিস কোর্সে ট্রেনিংয়ের কথা বলা হয়েছিল, এবং যার জন্য ডায়েট গঠনের কথা NP 1986 সালে জাতীয় শিক্ষানীতিতে সুপারিশ করা হয়েছিল। পরের প্রশ্ন হচ্ছে,
Terms of reference of National Knowledge Commission were to build excellence in the educational system to meet the knowledge challenges of the 21st century. আচ্ছা, ন্যাশনাল নলেজ কমিশনে জ্ঞানকে কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে বা জ্ঞানের সাহায্যে কোন কোন বিষয়ের উন্নতি করা যেতে পারে সেই সমস্ত বিষয়গুলো বলা হয়েছিল। তো জ্ঞানকে কোন কোন ক্ষেত্রে প্রয়োগের কথা বলা হয়েছিল, যে 21st সেঞ্চুরিতে অর্থাৎ একবিংশ শতাব্দীতে শিক্ষাকে এমন উৎকর্ষতায় নিয়ে যেতে হবে যাতে ভারতবর্ষে বিশ্ব পর্যায়ের জ্ঞান একটা বিশিষ্ট স্থান অধিকার করে। পরে কি বলা হয়েছিল, প্রমোট ক্রিয়েশন অফ নলেজ ইন সায়েন্স অ্যান্ড টেকনোলজি। সায়েন্স অ্যান্ড টেকনোলজি ল্যাবরেটরিতে জ্ঞানকে প্রমোট করতে হবে, ব্যবহার করতে হবে। প্রমোট নলেজ অ্যাপ্লিকেশন অফ প্রিজার্ভেশন অফ এনভায়রনমেন্ট, জ্ঞানকে নলেজকে প্রিজার্ভেশন অফ এনভায়রনমেন্ট, পরিবেশের সংরক্ষণের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে হবে বা ব্যবহার করতে হবে। ইমপ্রুভ দ্য ম্যানেজমেন্ট অফ ইনস্টিটিউশন এঙ্গেজ ইন ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইট। ম্যানেজমেন্ট ইনস্টিটিউট যেগুলো আছে এবং যেগুলো ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটের সঙ্গে যুক্ত সেগুলোকে ইমপ্রুভ করতে হবে। আমাদের এখানে বলা হয়েছে যে ন্যাশনাল নলেজ কমিশন কোন কোন দিকগুলোকে টার্মস অফ রেফারেন্স মানে আওতার মধ্যে কোনগুলো ছিল। আমরা এখানে দেখে নিই যে আমাদের ন্যাশনাল নলেজ কমিশনের উদ্দেশ্য কী কী ছিল। কী কী উদ্দেশ্য ছিল? টু প্রমোট নলেজ অ্যাপ্লিকেশন ইন এগ্রিকালচার অ্যান্ড ইন্ডাস্ট্রি, জ্ঞানকে এগ্রিকালচার এবং ইন্ডাস্ট্রি ক্ষেত্রে প্রমোট করতে হবে। টু বিল্ড এক্সেলেন্স ইন দ্য এডুকেশন সিস্টেমে এক্সেলেন্স বা উৎকর্ষতা বৃদ্ধি করতে হবে। টু ইমপ্রুভ দ্য ম্যানেজমেন্ট অফ ইনস্টিটিউশন এঙ্গেজ ইন দ্য ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইট, ম্যানেজমেন্ট অফ ইনস্টিটিউশন যে সমস্ত আছে এবং যেগুলো ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটের সঙ্গে এঙ্গেজ আছে তাদেরকে ইমপ্রুভ করতে হবে। প্রমোট ইউজ অফ নলেজ ক্যাপাবিলিটিস ইন মেকিং গভর্নমেন্ট অ্যান্ড এফেক্টিভ ট্রান্সপোর্ট অ্যান্ড অ্যাকাউন্টেবল সার্ভিস প্রোভাইডার, গভর্নমেন্টের যে সমস্ত এফেক্টিভ ট্রান্সপোর্ট এবং অ্যাকাউন্টেবল সার্ভিস প্রোভাইডার আছে সেগুলোর ক্ষেত্রে জ্ঞানকে ব্যবহার করতে হবে। টু প্রমোট ক্রিয়েশন অফ নলেজ সায়েন্স অ্যান্ড টেকনোলজি ল্যাবরেটরি, সায়েন্স এবং টেকনোলজি ল্যাবরেটরির ক্ষেত্রে জ্ঞানকে ব্যবহার করতে হবে। তাহলে এখানে কিন্তু আমরা কোন কোন বিষয়গুলো পেলাম? আমরা পেলাম 21st সেঞ্চুরিতে এডুকেশনাল সিস্টেমে নলেজকে ব্যবহার করতে হবে, সায়েন্স অ্যান্ড টেকনোলজির ক্ষেত্রে ব্যবহার করতে হবে এবং ইন্টেলেকচুয়াল ম্যানেজমেন্ট ইনস্টিটিউটস যেগুলো ইন্টেলেকচুয়াল প্রপার্টির সঙ্গে রাইট সেগুলো ইমপ্রুভ করতে হবে। আমরা পেলাম এ, বি আর ডি। এ, বি, ডি। পরিবেশের প্রিজার্ভেশনের ক্ষেত্রে ব্যবহার করার কথা বলা হয়নি, অপশন বি সঠিক উত্তর। আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। আশা করছি এই ভিডিওটা তোমাদের এক্সাম প্রিপারেশনে অনেকটাই হেল্পফুল হবে। আজকে যে সমস্ত প্রশ্নগুলো আলোচনা করলাম প্রত্যেকটাই কিন্তু ইউজিসি নেট এবং ওয়েস্ট বেঙ্গল সেটে এসেছিলো, প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন। এই ধরনের প্রশ্ন পরীক্ষাতে আসে, এক্সামে আসে। তো তোমরা এইভাবে কোয়েশ্চেনগুলোকে দেখলে বা এইভাবে কোয়েশ্চেনগুলোকে সলভ করলে আশা করছি তোমাদের কোয়েশ্চেন সলভ করতে কোনো অসুবিধা হবে না। আশা করছি ভিডিওটা তোমাদের প্রিপারেশনে হেল্পফুল হবে। আমার চ্যানেলে অনেক নেট সেটের ভিডিও আছে, সেগুলো তোমরা দেখে নিতে পারো। খুবই হেল্পফুল হবে তোমাদের ক্ষেত্রে। পরের ভিডিও আমি খুব তাড়াতাড়ি নিয়ে আসার চেষ্টা করব। যারা চ্যানেলে নতুন এসেছো, প্রথমবার দেখছো, তারা চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটাকে লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে।